প্রিয় শিক্ষার্থীরা, গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম নিলস বোর বলেছেন পরমাণুর ইলেকট্রন শুধুমাত্র নির্দিষ্ট কিছু কক্ষপথে পরিভ্রমণ করতে পারে। এই কক্ষপথগুলোকে প্রধান শক্তিস্তর বলে, যেখানে n সমান 1 হলে প্রথম শক্তিস্তর, n সমান 2 হলে দ্বিতীয় শক্তিস্তর, n সমান 3 হলে তৃতীয় শক্তিস্তর, এভাবে বাকিগুলো। আজকে আমরা জানব কোন শক্তিস্তরে কয়টি ইলেকট্রন থাকতে পারে এবং কিভাবে থাকতে পারে। তো চলো আজ টিউটোরিয়ালটি শুরু করা যাক। বোরের মডেল অনুযায়ী প্রতিটি কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n² এই সূত্র দ্বারা নির্ণয় করা হয়, যেখানে প্রথম শক্তিস্তর n সমান 1 হলে ইলেকট্রন ধারণ ক্ষমতা অর্থাৎ প্রথম শক্তিস্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n² এই সূত্র দ্বারা নির্ণীত হবে, যেখানে 2 এর জায়গায় থাকবে কিন্তু n এর মান হবে 1। সুতরাং আমরা লিখতে পারি 2 into 1 square is equal to 2, কারণ 1 এর উপরে স্কোয়ার দিলে 1ই হয়, 2 এর সাথে 1 গুণ করলে হয় 2। সুতরাং আমরা দুইটি ইলেকট্রন প্রথম কক্ষপথে লিখতে পারি, দুইটি ইলেকট্রন। ঠিক তারপরে রয়েছে এল শেল মানে হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, অর্থাৎ এই ক্ষেত্রে n এর মান হচ্ছে 2। সুতরাং সেই শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে 2n², যেখানে 2 একটি ধ্রুবপদ অর্থাৎ দ্বিতীয় কক্ষপথ, আর n এর মান হবে 2। তাহলে আমরা লিখতে পারি 2 into 2², আর 2² = 4, আর তার সাথে 2 গুণ করলে হবে 8। ভেরি গুড। এখানে তাহলে আমরা দ্বিতীয় কক্ষপথে কয়টি ইলেকট্রন লিখতে পারি? 8টি ইলেকট্রন লিখতে পারি। তাহলে আমরা লিখি 8টি ইলেকট্রন, 1 2 3 4 5 6 7 8। ওকে, যাই হোক, এবার আমরা দেখব এম শেল। আমাদের এম শেলে n এর মান হচ্ছে 3, অর্থাৎ এটা তৃতীয় কক্ষপথ। এক্ষেত্রে ইলেকট্রন ধারণ ক্ষমতা আমাদের সেই আগের সূত্র 2n² সূত্র। 2 হচ্ছে আমাদের একটি সংখ্যা নির্দিষ্ট, আর n এর মান হচ্ছে আমাদের এখানে n এর মান হচ্ছে 3। সুতরাং আমরা লিখতে পারি 2 into 3 to the power 2 is equal to 2 into 9. That means 3 এর উপরে 2 রয়েছে, অর্থাৎ 3² is equal to 9। এখানে আমরা লিখতে পারি 18। সুতরাং এখানে 18টি ইলেকট্রন থাকবে। আমরা লিখতে পারি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। ভেরি গুড, আমরা এখানে 18টি পেয়ে গেলাম। ঠিক তারপরে রয়েছে আমাদের চতুর্থ কক্ষপথ। এটা আমরা বলতে পারি চতুর্থ শক্তিস্তর, যেখানে n এর মান হচ্ছে 4। n এর মান 4, সুতরাং এই ক্ষেত্রে শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা আমাদের সেই সূত্র 2n²। 2 এর জায়গায় আমরা 2 লিখব, আর n এর জায়গায় লিখব আমরা 4। তার উপরে রয়েছে সূত্রের স্কোয়ার, আমাদের হবে 2 into 4² is equal to 16। সুতরাং আমরা লিখতে পারি 32। এখানে এই চতুর্থ কক্ষপথে খেয়াল করো বন্ধুরা, এই চতুর্থ কক্ষপথে আমাদের ইলেকট্রন থাকবে 32টি। ওকে, তো আমরা এখন আর এই 32টি ইলেকট্রন লিখে সময় নষ্ট করছি না, তোমরা বিষয়টা বুঝে গেছো। যাই হোক, আমরা এখন মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাস দেখব। প্রথমেই আমরা শুরু করতে পারি হাইড্রোজেন দিয়ে। দেখো, হাইড্রোজেনের ইলেকট্রন হচ্ছে 1টি। সুতরাং তার প্রথম শক্তি স্তরে আমরা জানি যে 2টি ইলেকট্রন থাকার কথা, কিন্তু তার দরকার 1টি, তাই আমরা শুধু প্রথম শক্তি স্তরে 1টি লিখব। তারপরে আমাদের 1টি লেখার পর হয়ে গেল। তারপরে আমরা দেখব হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, সুতরাং এতে থাকবে 2টি ইলেকট্রন। তো প্রথম শক্তি স্তরে আমরা জানি কয়টি ইলেকট্রন থাকে? 2টি। তো প্রথম শক্তি স্তরে 1 2, 2টি ইলেকট্রন আমরা লিখে ফেললাম। সুতরাং আমাদের হিলিয়ামের যে 2টি ইলেকট্রন থাকার কথা, সেই 2টি ইলেকট্রন হয়ে গেল। ব্যাস, এবার আমরা একটু পরবর্তী স্টেপে যাব, অর্থাৎ লিথিয়ামেরটা দেখব। লিথিয়ামের ক্ষেত্রে আমরা দেখি প্রথম শক্তি স্তরে কয়টি থাকে বন্ধুরা? আমরা বলেছি প্রথম শক্তি স্তরে থাকে 2টি, সুতরাং আমরা 1 2। এবার আমরা তৃতীয় ইলেকট্রনটি বসাবো।
আর সেটা অবশ্যই দ্বিতীয় শক্তি স্তরে যাবে, কারণ আমরা জানি প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ 2টি, তাই সেটি তৃতীয় শক্তি স্তরে যাবে। এবার আমরা ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস দেখব। এখানে ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 9, সুতরাং ফ্লোরিনে ইলেকট্রনও 9টি। আমরা জানি প্রথম শক্তি স্তরে ইলেকট্রন হবে 2টি, তো আমরা লিখে ফেললাম 2টি। তারপরে চলে যাবে আমাদের ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তরে, আর দ্বিতীয় শক্তি স্তরে আমাদের দরকার আর মাত্র 7টি, আর আমার এখানে সর্বোচ্চ বসতে পারে 8টি, সুতরাং আমরা 7টি লিখে শেষ করব। 1 2 3 4 5 6 7। বাস। এবার আমরা যাব সোডিয়াম এর ইলেকট্রন বিন্যাস নির্ণয় করব। তো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, সুতরাং সোডিয়ামে 11টি ইলেকট্রন থাকবে। আর আমরা জানি প্রথম কক্ষপথে 2টি, ঠিক তারপরের কক্ষপথে অর্থাৎ দ্বিতীয় কক্ষপথে থাকবে বা 8টি। এখানে প্রথমে বসালাম 1টি, তারপর 2টি, 3টি, 4টি, 5টি, 6 7 8, সুতরাং আমার এখানে হলো 10টি। আরও রইল বাকি একটি ইলেকট্রন চলে যাবে আমাদের তৃতীয় শক্তি স্তরে, সেখানে একটি বসিয়ে দিব। আমাদের সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হয়ে গেল। এবার আমরা চলে যাব আর্গনের ইলেকট্রন বিন্যাসে। আর্গনের প্রোটন সংখ্যা হচ্ছে 18, সুতরাং তার ইলেকট্রনও হবে 18টি। তো আমরা ইলেকট্রন লিখি। প্রথম কক্ষপথে আমাদের 2টি, 1 2। তারপরে আমরা চলে যাব দ্বিতীয় শক্তি স্তরে। দ্বিতীয় শক্তি স্তরে সেখানে আমরা ইলেকট্রন পাবো 1 2 3 4 5 6 7 8। এবার আমরা চলে যাব তৃতীয় শক্তি স্তরে। তৃতীয় কক্ষপথে আমরা কয়টি দরকার আমাদের, এটা একটু দেখার বিষয়। এখানে আমরা দেখব যে 10টি পূর্ণ হয়েছে, তাহলে আমার আর 8টি বাকি রয়েছে, তাহলে আমরা এখানে 8টি লিখব। 1 2 3 4 5 6 7 8। ব্যাস, আমাদের হয়ে গেল টোটাল 18টি। এবার আমরা একটু পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা খেয়াল করব। পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস খেয়াল করলেই বুঝতে পারবো যে 2n² এই সূত্রটিতে কি সমস্যা রয়েছে। চলো একটু দেখি। পটাশিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 19, তো আমরা জানি প্রথম শক্তি স্তরে 2টি, 1 2। তারপরে আমাদের দ্বিতীয় শক্তি স্তরে 1 2 3 4 5 6 7 8, টোটাল 10। তারপরে আমরা যাব তৃতীয় শক্তি স্তরে। তৃতীয় শক্তি স্তরে আমরা বসাবো 1 2 3 4 5 6 7 8, এবং দেখো খেয়াল করো আরো রইল বাকি একটা 9, কিন্তু এটা কিন্তু ভুল। কেন ভুল? এটা ভুল হওয়ার কারণ হলো এই তৃতীয় শক্তি স্তরে কিন্তু যদিও 18টি ইলেকট্রন বসার কথা, কিন্তু 8টি ইলেকট্রন বসার পরে এটা চলে যায়, কিন্তু ওই ইলেকট্রনটা চলে যাবে চতুর্থ শক্তি স্তরে। আর এই কারণেই পটাশিয়ামের ক্ষেত্রে অর্থাৎ 18 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের পরে পটাশিয়াম বলো, ম্যাগনেসিয়াম বলো, এই সূত্র দিয়ে ইলেকট্রন বিন্যাস করা যায় না। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে, তাহলে 2n² সূত্র দ্বারা যে তৃতীয় শক্তি স্তরে 18টি ইলেকট্রন হওয়ার কথা, সেই কথাটা কি তাহলে ভুল? আসলে বিষয়টা ভুল নয়। আমরা একটু খেয়াল করি, দেখো। যেমন মনে করো জিঙ্কের ইলেকট্রন কয়টি হবে? জিঙ্কের প্রোটন সংখ্যা 30, সুতরাং জিঙ্কের ইলেকট্রন হবে 30। ইলেকট্রন বসাই কিভাবে? প্রথম শক্তি স্তরে 2টি। দেখো তো, জিঙ্কের হবে প্রথম হবে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে থাকবে 1 2 3 4 5 6 7 8। তারপরে আমরা চলে যাব তৃতীয় শক্তি স্তরে। এখানে হবে 1 2 3 4 5 6 7 8। এরপরে আবার চলে আসবে চতুর্থ শক্তি স্তরে, একটু আগে যেটা আমরা দেখেছিলাম। এখানে এসে 2টি ইলেকট্রন বসবে, তারপরে কিন্তু আবার সেই তৃতীয় শক্তি স্তরে চলে যাবে। এবার চলে যাব তৃতীয় শক্তি স্তরে, সেখানে বসবে বাকি 10টি ইলেকট্রন। তাহলে বসাই 1 2 3 4
5 6 7 8 9 10 ব্যাস। সুতরাং দেখা গেল পরমাণুর প্রধান শক্তি স্তরে যে কয়টি ইলেকট্রন থাকার কথা 2n² এই সূত্র দ্বারা ঠিক সে কয়টি ইলেকট্রনই পাওয়া যায়। তবে কখনো কখনো আগে পরবর্তী শক্তি স্তর পূর্ণ করে তারপরে পূর্ববর্তী শক্তি স্তরের ইলেকট্রন বিন্যস্ত হয়। তাহলে প্রশ্ন হলো, এই পদ্ধতিটি কিভাবে মনে রাখা যায় বা এটা কিভাবে সম্ভব ইলেকট্রন বিন্যাস করা? হ্যাঁ, এরও সমাধান আছে। সুতরাং এই বিষয়টি বোঝার জন্য আমাদের উপস্তর সম্পর্কে জানতে হবে। সহজ ভাষায় প্রথম শক্তি স্তরে উপস্তর একটি, আর সেটি হলো S। দ্বিতীয় শক্তি স্তরে উপস্তর দুটি, সেটি হলো SP। তৃতীয় শক্তি স্তরে উপস্তর হলো তিনটি, সেগুলো হলো SPD। এবং চতুর্থ শক্তি স্তরে উপস্তর হলো চারটি, SPDF। স্বাভাবিকভাবে মনে হতে পারে পঞ্চম শক্তি স্তরে উপস্তর থাকবে 5টি, কিন্তু না, SPDF দ্বারা সব মৌলের ইলেকট্রন বিন্যাস হয়ে যায়। তাই SPDF ব্যতীত আর কোনো অরবিটালের প্রয়োজন হয় না, যদিও সেটা পঞ্চম শক্তি স্তর অথবা ষষ্ঠ শক্তি স্তর অথবা সপ্তম শক্তি স্তর। ঠিক, এবার চলো উপস্তরগুলোকে সহজে মনে রাখার জন্য কিভাবে ছক আকারে লেখা হয় তা দেখে নিই। আর এর ধারাবাহিকতা হলো 1s 2s 2p 3s 3p 4s 3d 4p 5s 4d 5p 6s 4f 5d 6p 7s। এইভাবেই হলো মোটামুটি ধারাবাহিকতা। এখানে এই যে সংখ্যাগুলো রয়েছে, এই সংখ্যাগুলো অর্থাৎ 1 2 3 4 5 6 7 এই সংখ্যাগুলো দ্বারা প্রধান শক্তি স্তর এবং SPDF এই প্রতীক দ্বারা উপস্তরগুলো বোঝানো হচ্ছে। যাই হোক, এবার আমরা দেখব প্রতিটি উপস্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হবে। হ্যাঁ, S অরবিটালের জন্য 2টি, P অরবিটালের জন্য 6টি, D অরবিটালের জন্য 10টি এবং F অরবিটালের জন্য 14টি। তোমরা বলতে পারো, আমরা উপস্তর আলোচনা করছিলাম, এখন আবার অরবিটাল বললাম কেন? হ্যাঁ, উপস্তরের আরেক নামই অরবিটাল, মনে যেন থাকে। যাই হোক, আমরা এবার এই উপস্তরের ইলেকট্রন সংখ্যা দিয়ে বিভিন্ন মৌলের ইলেকট্রন বিন্যাস করে দেখি। প্রথমেই আমাদের মৌলটি হলো লিথিয়াম। এর প্রথম শক্তি স্তরের উপস্তরে বসাবো 2টি ইলেকট্রন, 1 2, এবং একে লিখে প্রকাশ করা হয় 1s2। এখন আমাদের রয়ে গেল আরো একটি বাকি, সেটা যাবে দ্বিতীয় শক্তি স্তরের S উপস্তরে। সুতরাং আমরা দ্বিতীয় শক্তি স্তরে আরো একটি ইলেকট্রন বসাবো এবং সেটাকে লিখে প্রকাশ করব 2s1 দ্বারা। তারপরে রয়েছে সোডিয়াম। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসে আমরা দেখি প্রথমে 1s অর্থাৎ প্রথম শক্তি স্তরে 2টি, তারপরে রয়েছে 2s অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরের S উপস্তরে 2টি ইলেকট্রন, একে আমরা লিখে প্রকাশ করব 2s2 দ্বারা। তারপরে আমাদের রয়েছে দ্বিতীয় শক্তি স্তরের P উপস্তর, অর্থাৎ P উপস্তরে আমরা জানি 6টি ইলেকট্রন। সুতরাং আমরা 6টি ইলেকট্রন এখানে লিখে ফেলি, 1 2 3 4 5 6। আর একে লিখে প্রকাশ করা হয় এভাবে 2p6 দ্বারা। তারপরে রইল 3s অরবিটাল। এখানে 3 দ্বারা বোঝানো হয়েছে তৃতীয় শক্তি স্তর, এবং আমাদের যেহেতু আরো একটি ইলেকট্রন দরকার তাই আমরা একটি ইলেকট্রন দিয়ে দিলাম। একে লিখে প্রকাশ করা হয় 3s1 দ্বারা। ঠিক তারপরেই আমরা দেখব পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস। পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19, তাই এর ইলেকট্রন সংখ্যাও 19।
আমরা প্রথমেই লিখব 1s অর্থাৎ প্রথম শক্তি স্তরের s উপস্তরে দুটি ইলেকট্রন 1 2 এবং একে লিখে প্রকাশ করা হয় 1s2 দ্বারা। দ্বিতীয় শক্তি স্তরের s উপস্তরে দুটি 1 2 একে লিখে প্রকাশ করা হয় 2s2 দ্বারা। তারপরে রয়েছে দ্বিতীয় শক্তি স্তরের p উপস্তর, এই ইলেকট্রনগুলো আমরা দিয়ে দেই 1 2 3 4 5 6 এবং একে লিখে প্রকাশ করা হয় 2p6। তারপরে রয়েছে আমাদের 3s এ অর্থ হচ্ছে তৃতীয় শক্তি স্তর এবং s হচ্ছে একটি উপস্তর, সেখানে দুইটি ইলেকট্রন 1 2 একে লিখে প্রকাশ করা হয় 3s2। তোমরা একটা জিনিস খেয়াল করবে, ইলেকট্রনগুলো আমি বিভিন্ন জায়গায় দিচ্ছি, উপরে দিচ্ছি, নিচে দিচ্ছি, এটা তোমাদের পরবর্তীতে আবার দেখাবো কিভাবে ইলেকট্রনগুলোকে জোড়ায় জোড়ায় লিখতে হয়। আপাতত আমরা ইলেকট্রন বিন্যাসটা শিখে নিই। তারপরে রয়েছে আমাদের 3p, খেয়াল করো এখন পর্যন্ত আমাদের মোট ইলেকট্রন হয়েছে 2 আর 8 10 আর 2 12, সুতরাং 3p তে আছে 6টি, তো আমাদের 6টি বসিয়ে নিই 1 2 3 4 5 6। এখন বলো তারপরে কোথায় যাবে? আমরা এই কথাটিকে আমরা 3p6 দ্বারা লিখে প্রকাশ করি। তারপরে আমরা চলে আসব 4s এ। 4s কথাটির অর্থ হচ্ছে চতুর্থ শক্তি স্তরে একটি ইলেকট্রন। আমাদের এই পর্যন্ত 18টি হয়ে গেল, আমরা যদি আরো একটি বসাই তাহলে আমাদের হয়ে যাবে 19টি ইলেকট্রন এবং একে লিখে প্রকাশ করা হয় 4s1 দ্বারা। মোটামুটি এই হলো পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস। এবার আমরা একটু ক্রোমিয়ামের দিকে যাই, দেখি ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 24। ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 24। একে চলো এর ইলেকট্রন বিন্যাস করি। 1s এর অর্থ হলো প্রথম শক্তি স্তরে 1 2টি ইলেকট্রন, একে লিখে প্রকাশ করা হয় 1s2 দ্বারা। দ্বিতীয় শক্তি স্তরে s উপস্তরে দুটি ইলেকট্রন 1 2 একে লিখে প্রকাশ করা হয় 2s2 দ্বারা। তারপরে বন্ধুরা 2p অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরের p উপস্তরেই থাকবো আমরা, তাহলে p তে আমরা জানি কয়টি ইলেকট্রন থাকে 6টি। এই যে দেখো বন্ধুরা এখানে 6, তাহলে আমরা 6টি লিখে ফেলি 1 2 3 4 5 6, 6টি লিখে ফেললাম, একে লিখে প্রকাশ করা হয় 2p6। তারপরে আমরা যাব 3s। হ্যাঁ, এর অর্থ হচ্ছে তৃতীয় কক্ষপথ আর s উপস্তরে দুটি 1 2 দুটি, একে লিখে প্রকাশ করা 3s2 দ্বারা। তারপরে রয়েছে আমাদের 3p অর্থাৎ 3 নম্বর কক্ষপথেই আমরা থাকবো, তবে p এর মান হচ্ছে 6 1 2 3 4 5 6। হ্যাঁ, তারপরে আমরা একে লিখে প্রকাশ করব 3p6 দ্বারা। তারপরে রয়েছে আমাদের 4s কথাটির অর্থই তোমরা বুঝে নিয়েছো এতক্ষণে, সেটা হচ্ছে আমরা চলে যাব চতুর্থ শক্তি স্তরে এবং s উপস্তরে আমরা বসাবো দুটি 1 2, এই দুটি আমরা ইলেকট্রন বসালাম এবং একে লিখে প্রকাশ করলাম হচ্ছে 4s2। সুতরাং আমাদের মোট ইলেকট্রন হলো 2 2 2 4 4 6 10 10 2 12 12 আর 6 18 18 2 20, আমাদের দরকার আরো 4টি ইলেকট্রন। তো বন্ধুরা এখন দেখো এই 4s এর পর আমরা কোথায় যাব? আবার সেই পিছন থেকে যদি শুরু করি তাহলে 3d তে যাব। 3d শব্দের অর্থ আবার আমরা তৃতীয় শক্তি স্তরে যাব এবং d অরবিটালে আমরা জানি 10টি ইলেকট্রন থাকে, d অরবিটালে 10টি ইলেকট্রন থাকে। এই 10টি ইলেকট্রন আমরা এখন এখানে বসিয়ে ফেলবো। কিভাবে বসাবো? 1 2 3 4। এখন একটা জিনিস খেয়াল করো, আমাদের টোটাল দরকার 24টা আর আমরা বসিয়েও দিয়েছি 24টা, সুতরাং আমরা আর 10টি বসানোর দিকে যাব না, আমরা এখানে থেমে যাব। সুতরাং আমরা লিখতে পারি 3d4। আর এই হচ্ছে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস। যাই হোক বন্ধুরা, আশা করি ব্যাপারটি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা একটু সামনের দিকে আগাই। দেখো একটা জিনিস, যখন ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস লিখেছিলাম তখন লিখেছিলাম 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d4। অথচ তোমাদের বইয়ে দেওয়া 1s2 2s2 2p6 3s2 3p6 ঠিক আছে এতটুকু পর্যন্ত।
তবে 4s2 এর জায়গায় আছে 4s1 এবং 3d4 এর জায়গায় আছে 3d5। এখন প্রশ্ন, এর কারণ কি? এর কারণ হলো প্রতিটি উপস্তর অর্ধেক পূর্ণ বা সম্পূর্ণরূপে পূর্ণ হলে ইলেকট্রন বিন্যাস সুস্থিত হয়। এর মানে s উপস্তরে যদি দুটি বা তার অর্ধেক অর্থাৎ একটি ইলেকট্রন থাকে তবে s উপস্তর সুস্থিত হয়। অনুরূপভাবে p উপস্তরে যদি 6টি বা তার অর্ধেক অর্থাৎ 3টি ইলেকট্রন থাকে তবে p উপস্তরটি স্থিতিশীল হয়। আবার d অরবিটাল যদি 10টি অথবা 5টি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে তবে ওই অরবিটালটি স্থিতিশীল হয়। এভাবে বাকিগুলো। আর তাই ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস লেখার সময় 4s2 এর পরিবর্তে 4s1 এবং 3d4 এর পরিবর্তে 3d5 লেখা হয়। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। অনুরূপ একটি প্রশ্ন হতে পারে, কপার যার পারমাণবিক সংখ্যা 29 এর ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন? ব্যাখ্যা করো। ভিডিওটি পজ করে প্রশ্নটি লিখে নাও এবং বাসায় প্র্যাকটিস করো। আশা করি পারবে। তোমাদের জ্ঞাতার্থে আরো একটি বিষয় জানিয়ে দিচ্ছি, তা হলো ইলেকট্রন বিন্যাস লেখার ক্ষেত্রে একই প্রধান শক্তিস্তর পাশাপাশি লিখতে হয়। অর্থাৎ ক্রোমিয়ামের ক্ষেত্রে লিখতে পারি 1s2 2s2 2p6 3s2 3p6, তারপরে 4s না লিখে 3d5 লিখতে পারি এবং তারপরে 4s1 লিখতে পারি। অর্থাৎ প্রধান শক্তিস্তরগুলো একসাথে লেখা হয়েছে। এভাবে সকল মৌলের ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি। আর এটা অবশ্যই আমাদের জন্য খুবই সহজ একটি বিষয়, কারণ এর আগে আমরা বেশ জটিল একটি বিষয় বুঝে নিয়েছি। যাই হোক, আমরা মোটামুটি মৌলের ইলেকট্রন বিন্যাস সম্পর্কে সম্যক ধারণা পেয়েছি। তবে একটা প্রশ্ন থেকেই যায়, তা হলো কেন ছকটি এভাবে সাজালাম? এর উত্তর হলো প্রধান শক্তিস্তর ও উপশক্তিস্তরের যোগফল ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে। এখানে প্রধান শক্তিস্তরে বিদ্যমান উপশক্তিস্তরের নিজস্ব কিছু মান রয়েছে, যাকে ছোট হাতের অক্ষর ছোট হাতের এল দ্বারা প্রকাশ করা হয়। চলো সেটি জেনে নিই। s অরবিটালের জন্য l এর মান হচ্ছে 0, p অরবিটালের জন্য l এর মান হচ্ছে 1, d অরবিটালের জন্য l এর মান হচ্ছে 2 এবং f অরবিটালের জন্য l এর মান হচ্ছে 3। সুতরাং ছকের প্রথম মানটির জন্য প্রধান শক্তিস্তর এবং উপশক্তিস্তরের মান হচ্ছে, প্রধান শক্তিস্তর হচ্ছে n এর মান 1 এবং উপশক্তিস্তর s এর মান 0। সুতরাং 1 + 0 = 1। ছকের 2s অংশের জন্য প্রধান শক্তিস্তর এবং উপশক্তিস্তরের মান হবে 2 + 0 = 2। 2p অরবিটালের 2p অংশের জন্য প্রধান শক্তিস্তর এবং উপশক্তিস্তরের মান 2 হবে প্রধান শক্তিস্তরের মান এবং উপশক্তিস্তর l এর মান হবে p = 1। সুতরাং 2 + 1 = 3। এবং 3s অংশের জন্য প্রধান শক্তিস্তর এবং উপশক্তিস্তরের মান হবে 3 + s এর জন্য 0, 3 + 0 = 3। অনুরূপভাবে 3p এর জন্য প্রধান শক্তিস্তর সেটা হচ্ছে 3 আর p এর জন্য 1। এই যে p এর জন্য 1, সুতরাং আমরা লিখতে পারি 4। তারপরে হচ্ছে 4s এর জন্য প্রধান শক্তিস্তর, অবশ্যই 4 মানে প্রধান শক্তিস্তর, সেখানে প্রধান শক্তিস্তরের মান 4 লিখলাম আর s এর মান হচ্ছে 0, s এর মান হচ্ছে 0। তাহলে 4 + 0 = 4। ওকে, তারপরে হচ্ছে আমাদের 3d এর জন্য দেখো প্রধান শক্তিস্তর n 3 আর d এর মান হচ্ছে 2। সুতরাং আমরা লিখতে পারি 3 + 2 = 5। এখন একটা জিনিস একটু পূর্বেরটার সাথে তুলনা করি। দেখো এই যে 4s, এটাই তো আমরা একটু আগে চলে গেলাম। আগে 4s টাকে পাস করে
তারপরে আমরা 3D তে গেলাম। দেখো তো 4s এর প্রধান শক্তি স্তর কতটি, কিরকম দেখো তো 4s এর প্রধান শক্তি স্তর n এর মান হচ্ছে 4, কিন্তু s এর মান কত, s এর মান হচ্ছে 0। এখানে দেখো তো 4s এর জন্য প্রধান শক্তি স্তর 4 প্লাস s এর জন্য অরবিটাল অর্থাৎ উপশক্তি স্তরের মান হচ্ছে 0। 4 প্লাস 0 ইকুয়াল টু 4। এখন দেখো 3D এবং 4s এর মধ্যে কার প্রধান শক্তি স্তর ও উপশক্তি স্তরের মানের যোগফল বড়? অবশ্যই 3D এরটা বড়, আর তাই 3D টা পরে আসবে আর 4s টা আগে চলে যাবে। সুতরাং তোমরা নিশ্চয়ই ব্যাপারটি ভালো করে বুঝে নিয়েছো। চলো বন্ধুরা, এবার আরো একটি এরকম প্রশ্ন দেখে নিই। প্রশ্নটি হলো 4D এবং 5s এই দুটি কক্ষপথের যদি ইলেকট্রন বিন্যস্ত হতে চায় তাহলে প্রথমে 4D তে না গিয়ে 5s এ কেন যায়? চলো একটু আরেকবার মিলিয়ে নিই। 5s এর প্রধান শক্তি স্তর ও উপশক্তি স্তরের মান কি? প্রধান শক্তি স্তর হচ্ছে 5, উপশক্তি স্তর হচ্ছে 0। 5 প্লাস 0 ইকুয়াল টু 5। এবার আসো 4D তে। 4Dর জন্য প্রধান শক্তি স্তর আর উপশক্তি স্তরের যোগফল হচ্ছে, প্রধান শক্তি স্তর আমরা জানি 4 আর উপশক্তি স্তরের মান হচ্ছে 2 ইজ ইকুয়াল টু 6। সুতরাং দেখা গেল 5 এবং 6 এর মধ্যে 5 এর মানটা হচ্ছে ছোট আর 6 এর মানটা হচ্ছে বড়। সুতরাং ইলেকট্রন অবশ্যই 5s এ আগে যাবে, তারপরে 4D তে যাবে। এই যেভাবে 3D 4p 5s, তারপরে 4D 5p 6s। ধন্যবাদ, তোমরা বিষয়টা বুঝে নিয়েছো। আজ তাহলে এ পর্যন্তই থাকুক। আগামী ক্লাসে আমরা আইসোটোপ এবং মৌলের পারমাণবিক ভর নিয়ে তথ্যবহুল আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।